হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 18 মে 2025 খ্রিস্টাব্দ, 4 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 20 জিলকদ 1446 হিজরি। রোজ রবিবার আমাদের স্টুডিওর ঘড়ির সময় এখন বিকেল 3:39। দূরের ও কাছে যে যেখানে বসে এই মুহূর্তে রেডিও সাগরদ্বীপের অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড সাইক্লোন রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রিয় কল ইন লাইভ হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। আজকের বিষয় আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা ও সুরক্ষা, আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের পক্ষ থেকে। আজ আমরা হাজির হয়েছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হবে আগামী মঙ্গলবার 20 মে বিকেল 3:15 একই তরঙ্গে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে ফোনে যুক্ত আছেন জনাব মোহাম্মদ মাজহারুল হক, সহকারী পরিচালক, হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি CPP। প্রিয় অতিথি, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। সম্মানিত অতিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষ, রেডিও সাগরদ্বীপ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া সুলতানা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি হতে পারেন আমাদের আজকের দ্বিতীয় পর্বের সেরা প্রশ্নদাতা, তাই আমাদের সাথে যুক্ত থাকুন এবং আজকের দ্বিতীয় পর্বে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা ও সুরক্ষা বিষয়ে প্রশ্ন করুন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে ফোন বা SMS করেও আমাদেরকে আপনার মতামত বা আপনি ঘূর্ণিঝড় বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। সম্মানিত আলোচক রয়েছেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের আজকের আলোচনার বিষয় আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা ও সুরক্ষা। এ নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক, হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। প্রিয় শ্রোতা, যুক্ত থাকুন আমাদের সঙ্গে, প্রশ্ন করুন আজকের অতিথিকে আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। তো চলে যাই মূল অনুষ্ঠানে। প্রথমে শুনবো ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে আমাদের কি কি সমস্যা হয় এই বিষয় নিয়ে জনপদের কণ্ঠস্বর গ্রন্থনা করছেন গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম রজিনা বেগম, পরিষেবা 8 নং ওয়ার্ড। আচ্ছা, দুর্যোগের সতর্ক সংকেত পেলে আপনি কি করেন? মানে আমার কাপড় চোপড় গোছাই রাখি, মানে ডেক যেগুলা গোছাই রাখি, দলিলপত্র সাফা বরি রাখি, মানে খুব যত্ন করি এগুলা রাখতেছি। স্বর্ণালঙ্কার মানে সাফা বরি সুন্দর করি ভালো করে রাখি, সাফার মধ্যে মানে শুকনো জায়গা মানে ভালো করে রাখি, যেন মানে এগুলা নিরাপত্তা ভালো করে আমি রাখি। আমি আমার শিশুদেরকে বা বয়স্ক মহিলাদেরকে বা ডেলিভারি মহিলাদেরকে রেগুলার নিরাপত্তার জন্য মানে বাহিরে রাখি দিই। আশ্রয় কেন্দ্রে গিয়ে কি করেন আপনারা? আমরা আশ্রয় কেন্দ্রে যাই, বসে বসে আল্লাহকে ডাকি, আবহাওয়ার খবর শুনি, আর আবহাওয়া এগুলা যদি মানে চলে যায় তখন আমরা বাড়ি ফিরে চলে আসি। আচ্ছা আপা, আপনারা আশ্রয় কেন্দ্রে কোনো সহযোগিতা পান কিনা? হ্যাঁ, আশ্রয় কেন্দ্র মানে থাকার মতো এরকম কোনো ব্যবস্থা নাই মহিলাদেরকে, আলাদা মানে মহিলাদের জন্য আলাদা কোনো ওয়াশরুম নেই। ধন্যবাদ আপা আপনাকে। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা, শুনলাম হাতিয়া উপজেলা সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে আমাদের কি কি সমস্যা হয় এই বিষয়ে আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানলাম। সম্মানিত অতিথি আমাদের সাথে ফোনে যুক্ত আছেন, আমরা সরাসরি অতিথির কাছে চলে যাচ্ছি। সম্মানিত অতিথি, আপনার কাছে আমরা প্রথমে জানতে চাচ্ছি দুর্যোগকালে আশ্রয় কেন্দ্রে কারা বেশি ঝুঁকিতে থাকেন, সেখানে মানুষের পানি ও পয় নিষ্কাশন জনিত কি কি স্বাস্থ্য সমস্যা হতে পারে? সম্মানিত অতিথি। ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্নের জন্য। প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট দুর্যোগ, যে কোনো দুর্যোগ
সেটা যখন চলে তখন আমাদের সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তি, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি বা গর্ভবতী নারী, এছাড়া কিশোরী, তারপর হচ্ছে আপনার শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আর দ্বিতীয় প্রশ্ন আপনাদের ছিল যেটা, সেটা হচ্ছে যে মানুষের পানি ও পয় নিষ্কাশন জনিত কি কি সমস্যা হতে পারে। এক নম্বরে যে পানি এবং পয় নিষ্কাশন দুইটা পাশাপাশি অঙ্গভাবে জড়িত। বিশেষ করে দুর্যোগ কালে যখন আপনার নিরাপদ পানি নাও পাওয়া যেতে পারে, এটা একটা সমস্যা। আপনার নিষ্কাশনের অনেক সমস্যা হতে পারে, বাথরুম আশ্রয় কেন্দ্র ভালো নাও থাকতে পারে। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম থাকা প্রয়োজন, কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতার হেতু আমরা সবসময় এটা হয়তো বা করতে পারি না, কিন্তু যেখানে যেখানে সম্ভব এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যদি আপনি নিরাপদ পানি ব্যবহার না করেন তাহলে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। আপনি ডায়রিয়া আক্রান্ত হতে পারেন, আপনি জন্ডিসে আক্রান্ত হতে পারেন। এছাড়াও অন্যান্য পানিবাহিত যেসব রোগ আছে সেইগুলিতে আপনারা বা আমরা যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়ে তারা এই রোগগুলিতে আক্রান্ত হতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। একজন শ্রোতা আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছেন, আমরা কি ফোনটি নিয়ে নিব? অবশ্যই নিন। শ্রোতা প্রশ্ন করুন। সম্মানিত অতিথি আছেন, আপনার প্রশ্নের উত্তর দিবেন। হ্যাঁ আছি। আশ্রয় কেন্দ্রে প্রতিবন্ধী নারী ও শিশু নিরাপত্তা সুরক্ষায় কি করণীয়? আশ্রয় কেন্দ্রে প্রতিবন্ধী শিশু এবং নারীদের কি করণীয় রয়েছে? জি। আপনার নাম এবং কোথা থেকে বলছেন একটু যদি বলেন। পরিষেবা 5 নং ওয়ার্ড। জি জি, ধন্যবাদ সম্মানিত শ্রোতা। সম্মানিত আলোচক, উনি জানতে চেয়েছেন যে আশ্রয় কেন্দ্রে প্রতিবন্ধী শিশু বা প্রতিবন্ধী নারী শিশু এবং যে কোনো ধরনের শিশু, গর্ভবতী মা, ওদের জন্য কি করণীয় রয়েছে আশ্রয় কেন্দ্রে, ওদের জন্য কোনো সুব্যবস্থা আছে কিনা? এখন প্রথম কথা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে অনেক বর্তমানে যেগুলি আশ্রয় কেন্দ্র হচ্ছে ওখানে তাদের জাতির যে ব্যবস্থা আশ্রয় কেন্দ্র শিশু হোক যদি আপনার সিঁড়ি উপরে উঠতে আশ্রয় কেন্দ্রগুলি আমরা তো দেখা যায় 2 তলায়, অনেক ক্ষেত্রে 3 তলায় বা 4 তলা পর্যন্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের সিঁড়ি দিয়ে ওঠাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে তাদের এই সমস্যা দূর করার জন্য এখানে র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনার নিচতলা থেকে একদম যত তলা পর্যন্ত আশ্রয় কেন্দ্র লোকদের আশ্রয় নেবে ওখানে আপনি হুইল চেয়ারের মাধ্যমে র্যাম্প ব্যবহার করে র্যাম্পের মাধ্যমে আপনি ওখানে করে চলে যেতে পারবেন। এই ব্যবস্থাটা বর্তমান সময় নেওয়া হয়েছে, কিন্তু বেশি আগের যে আশ্রয় কেন্দ্র ওখানে এই ব্যবস্থাটা নেই, কিন্তু আধুনিক যত আশ্রয় কেন্দ্র নির্মিত হচ্ছে এই সুবিধাটা আমরা দিতে পারতেছি কর্তৃপক্ষ, সরকার পক্ষ থেকে। আর দ্বিতীয় আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের করণীয় কি, যদি আমাদের এই ব্যবস্থাটা না থাকে তাহলে সিঁড়ি বেয়ে হলেও অন্য ধরনের সহযোগিতা নিয়ে, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে মহিলা, তাদেরকে সহযোগিতা করবে এবং তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবে এবং কাঙ্ক্ষিত আশ্রয়স্থলে যাবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত শ্রোতা, আপনি আপনার উত্তর নিশ্চয়ই পেয়েছেন আপনার প্রশ্নের। সম্মানিত আলোচক, আপনার কাছে আবার আমরা ফিরে যাচ্ছি। অনেক সময় দেখা যায় ঘূর্ণিঝড়ের সময় দূষিত পানি পান ও ব্যবহারজনিত কারণে বিভিন্ন ধরনের রোগ হয়। আপনার কাছে জানতে চাই পানি কিভাবে দূষিত হয়, আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্বাভাবিক সময়ে আমরা যেসব উৎস থেকে পানি পাই, যেমন টিউবওয়েল, কুয়া, পুকুর ইত্যাদি থেকে নিরাপদ পানি সংগ্রহ করে থাকি। ঘূর্ণিঝড়ের সময় এই সকল আপনার নিরাপদ উৎস প্লাবিত হয়ে দূষিত হয়ে যায়, ফলে এই সময় নিরাপদ পানির অভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় আমরা খোলা জায়গায় পুকুর বা নদীর পাড়ে অথবা বন্যার পানিতে মলমূত্র করি, যা পানি দূষিত করতে পারে। এই দূষিত পানি পান করা, থালাবাটি ধোয়া, সকাল বা অন্যান্য কাজে ব্যবহার ফলে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ যেরকম ডায়রিয়া, আমার পেটে ব্যথা ইত্যাদি রোগ দেখা দিতে পারে। ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার কাছে আপনি কথার প্রসঙ্গে বলেছেন যে নিরাপদ পানি, আসলে নিরাপদ পানি বলতে কি বোঝায়, আমরা কিভাবে তা সংরক্ষণ করব? ধন্যবাদ। নিরাপদ পানি হলো দূষণবিহীন নিরাপদ পানি সংগ্রহ ব্যবহার করে পানি সংগ্রহ ধরে রাখে, সেটা ছোট হইতে পারে, বড় হইতে পারে। এছাড়া পানি সংগ্রহ করে নিয়ে আসা এবং বাড়িতে দূষণমুক্ত ভাবে পানি ব্যবহার করা পানি সংরক্ষণের মধ্যে। মনে রাখবেন, স্বাভাবিক বা দুর্যোগ যেগুলো পরিস্থিতিতে পানি নিরাপদ করা বা সংরক্ষণ করা। জি, ধন্যবাদ।
জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, পানি নিরাপদ করতে কতক্ষণ ফুটাতে হবে? প্রশ্নটা আবার করুন। জি, পানি নিরাপদ করার জন্য কতক্ষণ ধরে ফুটাতে হবে? সম্মানিত আলোচক, এর মধ্যে আমাদের একটি বুঝতে পারছি, পেয়েছি আনসার। আমি বলতেছি প্রথমে পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে পানি ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর পানি যখন গরম হয়ে টকবক করে ফুটতে শুরু করবে বা বুদবুদ দেখা দিবে, তারপর থেকে 1 থেকে 2 মিনিট ফুটালে পানি পান করা যাবে। এভাবে পানি নিরাপদ করা যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পানি যখন ফুটতে শুরু করে তখন কমপক্ষে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দরকার হয়। ওই তাপমাত্রাতে আপনার জীবাণু যেগুলো আছে ম্যাক্সিমাম জীবাণু মরে যায়, তারপরে পানিটা নিরাপদ বিশুদ্ধ হয়। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার তথ্যবহুল উত্তরের জন্য। সম্মানিত আলোচক, আমাদের একজন শ্রোতা ফোন করেছে, আমরা কি ফোনটি নিয়ে নিব? অবশ্যই। জি দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হলো। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আমাদের ফোন নম্বর খোলা আছে। আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা সুরক্ষা বিষয়ে প্রশ্ন করুন 0131674488 এই নাম্বারে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা সুযোগ সুবিধা, কোনো সংকেত দেখালে কি করতে হবে ইত্যাদি বিষয়ে সরাসরি আলাপ করতে পারবেন আমাদের বিশেষজ্ঞ অতিথির সঙ্গে। শ্রোতা, আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি। জি শ্রোতা, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আমার নাম তাসমিম। জি, কোথা থেকে বলছেন? পরিষেবা 8 নম্বর। জি আচ্ছা, আপনার প্রশ্ন করুন। হাতিয়াতে মোট কোনটা আশ্রয় আছে? জি সম্মানিত শ্রোতা, আপনি প্রশ্নের উত্তর পাবেন। আপনি আমাদের প্রোগ্রামটি শুনতে থাকুন। সম্মানিত আলোচক রয়েছেন, আপনার প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ ফোন করার জন্য। সম্মানিত আলোচক, উনি জানতে চেয়েছেন হাতিয়া দ্বীপে কয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে? ধন্যবাদ। হাতিয়াতে আপনার হাতিয়া উপজেলার কথা আমি বলি, শুধু আপনার হাতিয়ার যে সেটা নামি এবং ভূখণ্ডের সাথে সংযুক্ত হরিচাননি তিনটা ইউনিয়ন এবং দ্বীপের মধ্যে হাতিয়া দ্বীপের মধ্যে 8টি ইউনিয়ন, সর্বমোট 11টি ইউনিয়নে হাতিয়া উপজেলায় 243টি সচল আশ্রয় কেন্দ্র রয়েছে। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। 243টি আশ্রয় কেন্দ্র আমাদের হাতিয়া দ্বীপে হর্নি চানন্দি সহ রয়েছে। সম্মানিত শ্রোতা, যিনি প্রশ্ন করেছেন আপনার উত্তর নিশ্চয়ই পেয়েছেন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিই জীবনের জন্য জরুরি কিছু তথ্য। আসন্ন ঘূর্ণিঝড়ের সংকেত ও প্রয়োজনীয় তথ্য জানতে আপনার এলাকার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, সিপিপি অফিস ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। প্রাকৃতিক দুর্যোগের সময় চলাচলে সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তিরা, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি বা গর্ভবতী নারী কিভাবে আশ্রয় কেন্দ্রে পৌঁছাবে এবং আশ্রয় কেন্দ্রের ভেতরে ও বাহিরে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিবে, সেই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আশ্রয় কেন্দ্রসমূহে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মধ্যে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ, সুষ্ঠু ব্যবহার, ব্যবস্থাপনা ও পরিচালনা করতে হবে। আগে থেকে আশ্রয় কেন্দ্রে নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে। সামর্থ্য থাকলে পানির বোতল কিনে রাখতে হবে। আশ্রয় কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। আশ্রয় কেন্দ্রে নারী পুরুষদের আলাদা থাকার ব্যবস্থা করতে হবে। যারা আশ্রয় কেন্দ্রে যাবেন তাদের উচিত অতি প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণ অলংকার, টাকা পয়সার সঙ্গে নিয়ে যাওয়া। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোমবাতি, টর্চ লাইট, দিয়াশলাইয়ের কাঠি, রেডিও, মোবাইল এসব সঙ্গে নিতে হবে। কিছু শুকনো খাবার যেমন সঙ্গে নিতে হবে। ঘূর্ণিঝড়ের সময় নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ সবচেয়ে বেশি বিপদাপন্ন হয়ে পড়েন। তাদের প্রয়োজনের প্রতি আমাদেরকে নজর দিতে হবে। ঘূর্ণিঝড়ের আগে, চলাকালীন বা শেষে প্রয়োজনীয় তথ্য জানতে নিয়মিত রেডিও শুনতে হবে। হাতের কাছে মোমবাতি, ম্যাচ, টর্চ লাইট ও ব্যাটারি রাখতে হবে। সরাসরি অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন হাতিয়া রেডিও সাগরদ্বীপ FM 99.2 থেকে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই অনুষ্ঠানটির সার্বিক সহায়তা করছেন। শ্রোতা মনে রাখবেন, অনুষ্ঠানের শেষে আমরা জানিয়ে দিব সেরা প্রশ্নকর্তার নাম। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। আর এই অনুষ্ঠানটি যদি কোনোভাবে আপনার বা আপনার পরিবারের কোনো উপকারে আসে, আমাদের দেওয়া কোনো তথ্য যদি আপনার কাজে লাগিয়ে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই ফোন করে জানাবেন, কারণ আমরা শুনছি আপনাকে। সম্মানিত অতিথি, এর মধ্যে আমাদের আরো একটি ফোন কল এসেছে, আমরা ফোনটি কি নিয়ে নিব? অবশ্যই নিয়ে। জি, কে বলছেন? আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রোজিনা বেগম বলছি 5 নং ওয়ার্ড থেকে। জি, প্রশ্ন করুন। আশ্রয় কেন্দ্র থেকে জরুরি মানে কোন নাম্বার ফোন দিলে পাওয়া যায়? জি, সম্মানিত শ্রোতা, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর পাবেন। সম্মানিত অতিথি, তিনি জানতে চেয়েছেন, তিনি হচ্ছেন রোজিনা বেগম, পৌরসভা শ্রোতা ক্লাব থেকে ফোন করেছেন। তিনি জানতে চেয়েছেন আশ্রয় কেন্দ্রে থাকাকালীন সময়ে ওনাদের যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে জরুরি কোন নাম্বারে ওনারা ফোন করতে পারবেন, মানে ফোন করে সহযোগিতা চাইতে পারবেন? ধন্যবাদ সুন্দর একটা প্রশ্নের জন্য। এই প্রশ্নটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়। বিশেষ করে আশ্রয় কেন্দ্রের লোকজন যখন বিভিন্ন পরিস্থিতিতে আশ্রয় নেয়, তখন বিশেষ পরিস্থিতিতে কার সাথে যোগাযোগ করবে, তাদের সমস্যার কথা কার কাছে জানাবে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যখন কোনো ঘূর্ণিঝড় ফর্ম করে বা ঘূর্ণিঝড় হয় বা বন্যা হয়, অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তখন একটা কন্ট্রোল রুম খোলা হয় এবং ওই কন্ট্রোল রুমের নাম্বার সবাইকে জানিয়ে দেওয়া হয়। বিশেষ করে সংশ্লিষ্ট আমাদের সিপিবি স্বেচ্ছাসেবক যারা আছে তারা, এবং তার পাশাপাশি সিপিবির ইউনিয়ন টিম লিডার, উপজেলা টিম লিডার, ইউনিট টিম লিডার এবং ইউনিয়ন পরিষদের আপনার চেয়ারম্যান বৃন্দ এবং সদস্য বৃন্দ যারা আছে, মেম্বার নামে যারা স্থানীয়ভাবে পরিচিত, এবং তাদের কাছে নাম্বারটা দিয়ে দেওয়া হয়। আর তার পাশাপাশি আমাদের সিপিপি তথা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পক্ষ থেকেও একটা কন্ট্রোল রুম খোলা হয় এবং ওই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকেন, সিপিপির কন্ট্রোল রুমের দায়িত্বে থাকেন হাতিয়াতে থাকা সহকারী পরিচালক বৃন্দ। এখন ওনার যে নাম্বার আছে, ওই নাম্বারটা সেটা অফিসিয়াল হোক অথবা ব্যক্তিগত হোক, ওই নাম্বারটা যোগাযোগ করলেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা আশা করি আপনাদের সমস্যার প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ প্রশ্নকারীকে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার তথ্যবহুল উত্তরের জন্য। সম্মানিত শ্রোতা, যিনি প্রশ্ন করেছেন আপনার উত্তর নিশ্চয়ই পেয়েছেন। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের সম্মানিত আলোচকের কাছে। আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত আলোচক জনাব মোহাম্মদ মাজহারুল হক, সহকারী পরিচালক, হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। তিনি আমাদের সাথে ফোনে যুক্ত আছেন। সম্মানিত আলোচক, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি আমাদেরকে কিভাবে নিরাপদ পানি আমরা পেতে পারি এই বিষয়ে অনেক কিছু জানিয়েছেন। আমি আরো একটি বিষয় জানতে চাচ্ছি, আর কোন কোন পদ্ধতিতে পানি নিরাপদ করা যায়? আরো কোনো পদ্ধতি আছে কিনা যে পানি আমরা নিরাপদ করতে পারি? পানি নিরাপদে আরো কতগুলি পদ্ধতি রয়েছে, যেরকম নিরাপদ পানির উৎস ও পানির ভান্ডার, যেমন পুকুর, জলাশয় ইত্যাদি চারপাশের মাটি কেটে উঁচু করতে হবে, যাতে দুর্যোগকালে দূষিত পানি ভিতরে প্রবেশ করতে না পারে। তাইলে আপনার যে পানিটা রয়েছে নিরাপদ পানি, ওটা নিরাপদ থেকে যাবে। তারপর হচ্ছে আপনার টিউবওয়েলের মুখ অথবা পাম্পটি খুলে, বিশেষ করে বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় বা জলোচ্ছ্বাসের সময় যদি প্রয়োজন হয়, শক্ত পলিথিন দিয়ে ভালোভাবে বেঁধে রেখে যেতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে মিঠা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ব্লিচিং পাউডার দিয়ে পানি নিরাপদ করে নেওয়া যায়, যদি সেটা আপনার প্রাপ্যতা সাপেক্ষে। সবসময় সব জায়গায় এটা পাওয়া যায় না, কিন্তু আপনি যদি মনে করেন যে এরকম কোন পরিস্থিতি হতে পারে, সেই ক্ষেত্রে ব্লিচিং পাউডার অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে মিঠা পানি আপনি বিশুদ্ধকরণ করতে পারবেন। নিরাপদ পানির উৎস দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হলে তার যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় স্থাপন ও মেরামত করা যেতে পারে। সংগৃহীত নিরাপদ পানি যাতে দূষিত না হয় তার ব্যবস্থা করতে হবে। আগে থেকে আশ্রয় কেন্দ্রে নিরাপদ পানির ব্যবস্থা করা, ডাব নারকেল পেড়ে রাখা, সামর্থ্য থাকলে পানির বোতল কিনে রাখা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আমরা আপনার কাছে আবারও ফিরে যাব, তবে আমাদের আরেকজন শ্রোতা ফোন করেছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। সম্মানিত অতিথি, যদি আপনি অনুমতি দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মাস্টার 9 নম্বর। পানি নিরাপদ করতে কতক্ষণ ফুটাতে হবে? জি, ধন্যবাদ সম্মানিত শ্রোতা, আপনার প্রশ্নের উত্তর পাবেন। আমাদের সম্মানিত অতিথি রয়েছেন, ফোনে যুক্ত আছেন, তিনি উত্তর দিবেন। সম্মানিত অতিথি, তিনি জানতে চেয়েছেন পানি নিরাপদ করার জন্য কতক্ষণ ধরে ফুটাতে হবে? আচ্ছা, এটার নির্দিষ্ট টাইম টেবল নাই, তার কারণ হচ্ছে এটা আপনার হিটের উপর নির্ভর করে। হিট যদি বেশি হয় অল্পক্ষণ ফুটালে চলবে না, হিট যদি কম হয় তাহলে বেশিক্ষণ ফুটাতে হবে। আর
যে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর পানি যখন গরম হয়ে টকবক করে ফুটতে শুরু করবে, দেখা দেবে, তারপর এভাবে যদি হবে এবং পানি নিরাপদ থাকবে। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত অতিথি যিনি ফোন করেছেন, আপনার উত্তর পেয়েছেন, আপনি ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথি, আপনার কাছে জানতে চাচ্ছি, আশ্রয় কেন্দ্রে অনেক সময় দেখা যায় পায়খানার পাশে টিউবওয়েল স্থাপন করা হয় এবং সেই টিউবওয়েলের পানি পান করা কি নিরাপদ কিনা? ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা একটা কমন প্রশ্ন। বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলিতে এই জিনিসটা বেশিরভাগ জায়গায় দেখা যায় যে আপনার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং টিউবওয়েল এই দুইটা অনেক সময় কাছাকাছি অবস্থান করে। সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন হচ্ছে যে পায়খানার পাশে টিউবওয়েল স্থাপন করা, সেই টিউবওয়েলের পানি পান করা নিরাপদ কিনা? অবশ্যই না, সেটা পান করা নিরাপদ নয়। বরং পায়খানার সঙ্গে পানির কল বসালে পানির স্তরের সঙ্গে মাটির নিচে ক্ষতিকর ব্যাকটেরিয়া মলমূত্র মিশে পানি দূষিত হয়ে যায়। তাই পায়খানা ও শৌচাগার থেকে মিনিমাম 100 ফুট বা 30 মিটার বা প্রায় 66 হাত ধরে পানির টিউবওয়েল স্থাপন করতে হবে। এটা কোন রকমের এরকম অবস্থায় থাকে এই পানি পান করা নিরাপদ নয়। এই পানি পান করলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার কাছে আমরা আরো একটি বিষয় জানতে চাচ্ছি, কি ধরনের শুকনো খাবার আমরা সংরক্ষণ করে রাখতে পারি ঘূর্ণিঝড়ের জন্য? এটা কি আসলে বিশেষ কোনো খাবার কিনা? ঘূর্ণিঝড়ের জন্য আমরা যে শুকনো খাবারগুলো সংরক্ষণ করে রাখতে পারি, এটা আমাদের স্বাভাবিক খাবারের অংশ। এটা কোনো বিশেষ কোনো খাবার নেই। যেরকম এগুলো হচ্ছে খুবই সহজলভ্য এবং চারপাশে পাওয়া যায় পারিবারিক খাবার, যেরকম চিড়া, মুড়ি, গুড়, বাতাসা ইত্যাদি। আমরা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা বা অন্য কোনো সমস্যা বা দুর্যোগের জন্য যদি আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হয়, তখন আমরা ওই সময় মজুত করে রাখতে পারি ওই সময়ের জন্য। এই খাবার খেয়ে আপনি পানি নামার আগ পর্যন্ত বা ঘূর্ণিঝড় শেষ হওয়ার আগ পর্যন্ত বা দুর্যোগ চলে যাওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। এ সময় আমি আমার গ্রামের লোকদের তাই করতে দেখেছি। আর এ সময় কোনোভাবেই কিন্তু শিশুদের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না এবং হাত সাবান দিয়ে যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে। দীর্ঘদিন আবদ্ধ পানি স্পর্শ করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আমাদের একজন শ্রোতা ফোনে যুক্ত আছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? শ্রোতা প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আশ্রয় কেন্দ্রগুলোতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে রেডিও বা টেলিভিশনের মাধ্যমে যদি খবর শোনার ব্যবস্থা করতো, তাহলে মনে হয় মানুষের আরো একটু বেশি উপকার হতো। এটা একটা আমাদের শ্রোতা ক্লাব থেকে রেডিও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে একটা সুপারিশ আর কি। জি শ্রোতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটি মতামত আপনি দিয়েছেন। আমরা জিনিসটা আমাদের যারা আলোচক রয়েছেন তাদের কাছে পৌঁছাই দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচক, উনি বলতেছেন যে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে যদি আশ্রয় কেন্দ্রগুলোতে রেডিও শোনার ব্যবস্থা করে দেওয়া যেত, যাতে ওনারা ওখানে বসে খবর শুনতে পারে, রেড ক্রিসেন্ট সোসাইটি বা সিপিপি থেকে। এটা অবশ্যই প্রয়োজনীয়। বিশেষ করে আমরা সিপিপির কথা, আমি যেহেতু সিপিপিতে রয়েছে সিপিপির প্রসঙ্গে বলি। এখানে আমাদের যে ইউনিট টিম লিডার আছে, ইউনিট টিম লিডার আমাদের টোটাল হাতে উপজেলায় 177টি ইউনিট রয়েছে এবং 177 জন ইউনিট টিম লিডার রয়েছে। এখন ওনাদের সবার কাছে রেডিও দেওয়া হয়েছে ওই দুর্যোগকালীন সময় রেডিও বার্তাটা শোনানোর জন্য, নিজে শোনার জন্য এবং আপনার আশ্রয় কেন্দ্রের লোকজনকে শোনানোর জন্য। আর দ্বিতীয় হচ্ছে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে যদি দুর্যোগের বার্তাটা আমরা FM রেডিও সাগরদ্বীপ 99.2 রেডিও সাগরদ্বীপের মাধ্যমে শোনানোর ব্যবস্থা করা যায় লোকালি, তাহলে সেটা আমার মনে হয় যে আরো ভালো হবে, আরো এফেক্টিভ হবে। কারণ আঞ্চলিক ভাষায় আপনারা যখন হাতিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলবেন, সেটা তাদের বোধগম্য হবে। ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা আবার আপনার কাছে ফিরে যাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে বন্যা বা জলোচ্ছ্বাসের সময় আশ্রয় কেন্দ্রে থাকাকালীন গর্ভবতী ও প্রসূতি মায়েদের যত্নে কি বিষয়ে কিছু বলবেন কিনা?
অবশ্যই বন্যা বা জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে থাকাকালীন গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিশেষ যত্নের অবশ্যই কি প্রয়োজন রয়েছে। বিশেষ করে আপনার অবশ্যই গর্ভবতী মায়ের নিয়মিত চেক আপ এই সময় চালিয়ে যেতে হবে। তাছাড়া বন্যা বা জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের সময় মা বা শিশুর যদি টিকাদানের তারিখ পরে একটু কষ্ট করে হলেও তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বন্যা বা জলোচ্ছ্বাসের সময় সুযোগ থাকলে টিকাদান বন্ধ করা যাবে না এবং প্রসূতি ও দুগ্ধদানকারী মায়ের অতিরিক্ত পুষ্টির ব্যবস্থা রাখতে হবে। ছোট শিশুদের মাতৃদুগ্ধ পান কোনোভাবেই বন্ধ করা যাবে না, নিয়মিত চালিয়ে যেতে হবে। এমন হতে পারে যে বন্যা বা জলোচ্ছ্বাসের সময় হয়তো কোনো মায়ের সন্তান প্রসবের সময় হতে পারে, সেক্ষেত্রে বন্যা বা জলোচ্ছ্বাসের আগে মাকে নিরাপদ কোনো স্থানে বা হাসপাতালে, স্বাস্থ্য কেন্দ্রে অথবা দায়ের কাছে পৌঁছে দিতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই নিরাপদ প্রসবের ব্যবস্থা করতে হবে। কিছু কাজ যেরকম অতিরিক্ত কাপড়, নতুন সুতা, সাবান, পানি গরম করার ব্যবস্থা ইত্যাদি আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে। আমাদেরকে এ সময় প্রশিক্ষণ প্রাপ্ত দায়ের বা পরিচর্যাকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। রোগী পরিবহনের নৌকা বা ভেলা বানাতে হবে যদি প্রয়োজন হয়, যদি চরাঞ্চল বা দ্বীপাঞ্চলে হয়। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। সম্মানিত আলোচক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আশ্রয় কেন্দ্রে যদি স্যালাইন কিনতে না পাওয়া যায় তাহলে কি করণীয় রয়েছে? আশ্রয় কেন্দ্রে যদি স্যালাইন কিনতে না পাওয়া যায় তাহলে কি করণীয় রয়েছে? সুন্দর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিবে, যদি ওখানে ডায়রিয়া বা আমাশয় বা অন্য কোনো কারণে পেটের পীড়ার কোনো রোগী থাকে, তার জন্য অবশ্যই কি স্যালাইনের দরকার হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনার স্যালাইন যদি ওখানে পাওয়া না যায় তাহলে নিজেই নিজের স্যালাইন বানাতে হবে। স্যালাইন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস ডায়রিয়া রোগীর জন্য, এবং এটা অবশ্যই দরকার। আপনি যদি রেডিমেড স্যালাইন অর্থাৎ বাজারজাতকৃত স্যালাইন না পান তাহলে ঘরোয়া পদ্ধতিতে আপনাকে স্যালাইন বানিয়ে নিতে হবে। আর এই পদ্ধতিটি খুবই সহজ। এটা হলো একটি পরিষ্কার জগ বা পাত্রে 2 পোয়া বা আধা লিটার নিরাপদ পানি নিতে হবে। তাতে 1 মুঠো গুড় বা চিনি এবং 3 আঙ্গুলের 1 চিমটি লবণ দিতে হবে। আর তা পরিষ্কার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে রোগীকে খেতে দিতে হবে। মনে রাখবেন, যিনি খাবার স্যালাইন বানাবেন 2 হাত যেন সঠিক নিয়মে সাবান দিয়ে ধোয়া থাকে। আর খাবার স্যালাইন বানানোর জন্য অবশ্যই নিরাপদ ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, গরম পানিতে স্যালাইন বানানো যাবে না। আর আমি স্যালাইন বানানোর জন্য পারিবারিক ভাবে যে উপাদানগুলির কথা বললাম, যে গুড় বা 1 মুঠো গুড় বা চিনি, এটা সবার বাসায় সবসময় থাকে, গুড় বা চিনি। আরেকটা জিনিস যেটা, সেটা হলো 3 আঙ্গুলের 1 চিমটি লবণ। এই লবণটাও সবার বাসায় সবসময় সব জায়গায় থাকে। আর নিরাপদ পানি শুধু করে নিলেই হবে। আধা কেজি বা আধা লিটার বা 2 পোয়া পানি একটা মিশ্রণ তৈরি করে নিলে এটাই ওর স্যালাইন হয়ে গেল। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনার গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপের আজকের এই আলোচনা অনুষ্ঠানে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। অবশ্যই। প্রথমে আমি রেডিও সাগরদ্বীপ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড অ্যাকাউন্টেবিলিটি সি শাখাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য। আপনারা সবাই জানেন বর্তমানে এপ্রিল মে এই 2 মাস হচ্ছে ঘূর্ণিঝড়ের সিজন চলমান। বর্তমানে আবহাওয়া একটু উত্তপ্ত রয়েছে, যে কোনো মুহূর্তে এই মাসের লাস্টের দিকে আমাদের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। প্রথমে লঘুচাপ, তারপর নিম্নচাপ, ক্রমান্বয়ে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি এই ধরনের কোনো পরিস্থিতি দেখা যায় অবশ্যই আপনার নিয়মিত আবহাওয়া বার্তা শুনবেন। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা হটলাইন নাম্বার রয়েছে দুর্যোগের জন্য, সেটা হচ্ছে 1090। এখানে কোনো টাকা কাটবে না, এটা হচ্ছে টোল ফ্রি। ওখান থেকে আপনারা আবহাওয়া বার্তাটা জেনে নিতে পারবেন। শুধু তাই নয়, যদি আপনার দুর্যোগের কোনো সম্ভাবনা দেখা যায় বা দুর্যোগ হয়, সেক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতা নিতে পারবেন। এবং তার পাশাপাশি স্থানীয়ভাবে কাজ করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বা সিপিপি যে স্বেচ্ছাসেবক আছে তাদের সহযোগিতা নেবেন। আর সার্বিক যে কোনো দুর্যোগের প্রয়োজনে আপনারা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করবেন, অথবা সিপিপি স্বেচ্ছাসেবক স্থানীয়ভাবে যারা আছে আপনার আশেপাশে, অথবা যে লিডার যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবার কাছ থেকে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনার গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপকে দেওয়ার জন্য। অনেক অভিনন্দন আপনাকে। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা,
এবারে জানিয়ে দিব আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম। আমাদের আজকের এই অনুষ্ঠানের হ্যালো রেড কিচেন্ট আমরা শুনছি আপনাকে দ্বিতীয় পর্বের সেরা প্রশ্নকর্তা হলেন রোজিনা বেগম, পৌরসভা শ্রোতা ক্লাব। অভিনন্দন সেরা প্রশ্নকর্তা, আপনি পাচ্ছেন বাংলাদেশ রেড কিচেন সোসাইটির পক্ষ থেকে একটি আকর্ষণীয় উপহার। আপনার উপহার খুব দ্রুত আপনার হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও যারা আজকের অনুষ্ঠানটি শুনছেন, প্রশ্ন করছেন, যারা আমাদের কাছে ফোন করছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের গঠনমূলক সমালোচনা ও অনুষ্ঠান সম্পর্কিত মতামত আমাদের আগামীর অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করতে পারে। তাই আপনাদের মতামত আমাদেরকে লিখে পাঠিয়ে দিন স্টেশন ম্যানেজার, রেডিও সাগরদ্বীপ FM 99.2 এই ঠিকানায়। পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন বা জমা দিতে পারেন সরাসরি এসে, অথবা রেডিও সাগরদ্বীপের পেজে গিয়েও কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। শ্রোতা, বাংলাদেশ রেড কিচেন সোসাইটির উদ্যোগে হাতিয়া রেডিও সাগরদ্বীপের পরিবেশনায় হ্যালো রেড কিচেন আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম পাপিয়া সুলতানা, প্রযোজনায় রেডিও সাগরদ্বীপ 99.2 FM। অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিম ও বাংলাদেশ রেড কিচেন সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড কিচেন সোসাইটি বাংলাদেশ। শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকুন।